এই বিউটিফুল, এক রাতের জন্য আমার বউ হবে? শতাধিক পুরুষালী উঁচু কণ্ঠে থমকে দাঁড়ালো মেয়েটির বিবশ কদম। বুক কাঁপল সবেগে, কম্পিত চোখে ঘাড় ফিরিয়ে চাইল। রাস্তার পাশ ঘেঁষে একটি কড়া লাল জিপ আর 8খানা বাইক দাঁড়ানো। প্রতিটি গাড়ির দখলদারিতে এক একজন তাগড়া সবল যুবক। প্রত্যেকের চকচকে জলজলে দৃষ্টি এদিকেই। মেয়েটি তত্র গুটিয়ে এলো। এতগুলো ছেলের এমন চাউনিতে অস্বস্তিতে গাঁট হলো দেহ। হাত দিয়ে মুছে নিল ঘাম। ফের হাঁটা দিতেই শাফিন লাফ দিয়ে এসে সামনে দাঁড়ায় হঠাৎ। ছ্যাত করে উঠল মেয়েটির শীর্ণ বুক। পিছিয়ে গেল এক পা। ভীত চোখে চাইল কালো গাত্রের ছেলেটির দিকে। বেশ কদিন ধরে শাফিনের হয়রানির শিকার সে। শাফিন পাখির মতো দুদিকে 2 হাত মেলে দিল। নীরবে প্রদান করল বাধা। মস্তক ঝুঁকিয়ে শুধল, কোথায় যাচ্ছ সুন্দরী এই অধমকে রেখে? মেয়েটির কম্পিত স্বর, পথ ছাড়ুন প্লিজ। সে কি, এখনো ঠিকঠাক কিছু ধরলামই না আর ছাড়তে বলছো? পাশ থেকে হুহা করে হাসির রোল পড়ল অমনি। মজার কিছু শোনার আহ্লাদে লুটিয়ে পড়ল এক একজন। মেয়েটি মাথা নোয়ালো লজ্জায়। শাফিন হাসে, মেকি বিনম্র কণ্ঠে বলে, ফোন নাম্বারটা দাও না বেবস, শুধু রাতে একা একা লাগলে কল করব, আর কিচ্ছু না। দলবল থেকে একজন চিল্লিয়ে বলে, সাথে বোন থাকলে তারটাও নে, আমাদেরও তো একটা অধিকার আছে তাই না? সশব্দে হাসল সকলে। সমস্বরে জানালো, হ্যাঁ হ্যাঁ ঠিক। মেয়েটি কালো মুখ আর শঙ্কিত লোচনে চারপাশে যাইল। ছোট ছোট চায়ের দোকান, সবজির ভ্যান, কত লোকজন আশেপাশে। সবাই মিলে একবার প্রতিবাদ করতে পারে না? আর কতদিন চলবে এদের এই অসভ্যতামি? কিন্তু না, প্রত্যেকে ব্যস্ত, যেন এদিকে আদৌ ফিরে দেখার মতো কিছু ঘটছে না। হতাশ মেয়েটির সুপ্ত হৃদয়ে দীর্ঘশ্বাস বইল। শাফিনের সাথে তর্কে না যাওয়ার বার্তা চলল স্নায়ুতে। চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ। বিধিবাম বাদ সাধল শাফিন। পথ আগালো আবারও। ভ্রু গুটিয়ে বলল, এভাবে অবজ্ঞা করে যেও না সুন্দরী, দিল মে চোট লাগতা হ্যায়। মেয়েটি নিরুত্তরভাবে এপাশ থেকে হেঁটে যেতে নেয়। শাফিন অমনি গলায় ঝোলানো ওড়নার এক মাথা টেনে ধরে। চমকে দাঁড়িয়ে যায় মেয়েটি। শাফিন বলল, এত ভাব দেখাচ্ছ কেন? ফোন নাম্বার না দিলে আজ তো যেতে দেব না। এতক্ষণের শান্তরূপী মেয়েটি ওড়নায় হাত পড়ায় নিমিষেই জ্বলে উঠল কেমন। ফিরে চেয়ে শক্ত গলায় বলে, ওড়না ছাড়ুন। শাফিন শুনল, তবে মানল না। উল্টে এক ঝটকায় সম্পূর্ণ ওড়নাখানা লুফে আনে মুঠোয়। মেয়েটি ভরকে ওঠে, স্তব্ধ হয়। শূন্য বুকের দিকে চোখ বুলিয়ে লজ্জায় মিশে যায় ভূপৃষ্ঠে। পরপর কোটর ভর্তি অগ্নি নিয়ে বলে, অসভ্য, ইতর, জানো আর কোথাকারে। রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরতে লজ্জা করে না? এত ওড়না ধরার শখ যখন, বাড়ি গিয়ে নিজের বোনেরটা ধর। শাফিনের উজ্জ্বল মুখবিবর নিভে গেল। মাঝ রাস্তায় অপমানে থমথমে হয়ে এলো চেহারা। চাইল নিজের দলবলের দিকে। হাঁ করে তাকিয়ে এক একটা। হাসি মুছেছে ওদের, তবদা খেয়েছে স্পষ্ট। শাফিন নাক ফুলিয়ে দাঁত খিচে শুধল, কি বললি তুই? মেয়েটির রুষ্ট কণ্ঠ, যা বলেছি শুনেছিস না, ওড়না দে আমার। শাফিনের ভ্রুদয় কপালে ওঠে, তাকে তুই তোকারি করে। ফের চাইল বন্ধুদের দিকে। অভিযোগ করল, দেখলি বিট্টু, তুই থাকতে তোর সামনে এই মেয়ে আমাকে কি সব আজে বাজে গালাগালি দিল, তুই তোকারি করল, কিছু বলবি না? ও পাশ থেকে উত্তর আসে না। জিপের ফ্রন্ট কাছে শুয়ে থাকা ছেলেটা তখনও নির্বিকার। মাথার নিচে আড়াআড়ি হাত, ঠোঁটের ভাঁজে উষ্ণ সিগারেট, নাক মুখ দিয়ে ছুটছে বেসামাল ধোঁয়া। মিরাজ হাঁটু ধরে নাড়া দিল, ডাকল, এই বিট্টু। আকাশ থেকে চোখ এনে চাইল তীব্র। ভ্রুর সন্ধিস্থলে ভাসল প্রগাঢ় ভাঁজ। কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে মোটা কণ্ঠে শুধল, কি? মিরাজ চোখ দিয়ে ইশারা করল, সামনে। ঘাড় ঈষৎ বেঁকে এলো তীব্রর। সংকীর্ণ আদলের একটি মেয়ে আর শাফিন। মস্তিষ্ক দুজনকে দেখে বুঝে ফেলে যা বোঝার। শোয়া থেকে উঠে বসল তীব্র। ঘাড় বাঁকালো দুদিকে। মটমট করে শব্দ তুলল নাজুক হাড়। লাফ দিয়ে জিপের ওপর থেকে নামল তীব্র। মাথা ভর্তি বাদামি চুল কিঞ্চিত দোল খেল হাওয়ায়। পোড়া ঠোঁট থেকে সিগারেট এনে জুতোয় পিষল তীব্র। সানগ্লাস খুলে পকেটে ভরতেই উন্মুখ হল দুটো গভীর ঘোলাটে অক্ষি। রবির তীক্ষ্ণ রোশনিতে জ্বলে উঠল তা। দেখালো ঠিক হীরক চূর্ণের পাথর সম। তীব্রকে উঠতে দেখেই মেয়েটি ঘাবড়ে যায়। আশপাশ চায় একটু সহযোগিতার আশায়। তীব্র এসে দাঁড়ালো।
চোখে মুখে বিরক্তি, সিগারেটের কড়া গন্ধে শ্বাস আটকে এলো মেয়েটির। তীব্র শাফিনের দিক চাইতেই সে আপনা আপনি উদ্বেগ নিয়ে বলল, এই মেয়ে আমাকে জানোয়ার বলেছে, তুই বলে সম্বোধন করেছে, আরও অনেক গালি দিয়েছে দোস্ত, একটা বিহিত কর। তীব্রর সরু চোখ গিয়ে মেয়েটির ওপর বর্তায়। চুইংগাম চিবোতে চিবোতে এক ঝলক দেখে নেয় ওর আপাদমস্তক। স্থূল কণ্ঠে শুধায়, গালি দিয়েছিস? মেয়েটি ভ্যাবা চেকা খেল। একটা ছেলে সরাসরি একটি মেয়েকে তুই বলায় তার জোভ হল, চটে আসে মেজাজ। তেতে নির্ভীক চিত্তে থেমে থেমে বলে, হ্যাঁ দিয়ে দিয়েছি। তীব্র ভ্রু উঁচু করে। মেয়েটি সদ্যোগ্যে বলে, উনি কেন আমার ওড়না ধরবেন? ওনার জন্য আমি শান্তিতে কলেজ যেতে পারি না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেয়েদের বিরক্ত করেন? শিক্ষা পাননি পরিবার থেকে? মেয়েটির কথায় আক্রোশ, অথচ স্বর নরম, কাপা। তীব্র ঘোলা চোখ বুজে নিল। বক্ষ গহব্বর ওঠালামা করল অতুষ্ণশ্বাসে। তার নিরেট চিবুক দেখে ঢোক গিলল মেয়েটি। বসে থাকা ওর সাঙ্গপাঙ্গরা ততস্থ হয়ে দাঁড়িয়ে একজন অন্যজনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, খেয়ে ছেড়ে বিট্টুর সাথী বেয়াদবি, এই মেয়ের কি হবে? এতগুলো ছেলের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেয়েটি। এই গ্যাং এলাকার কুখ্যাত, কে না চেনে? তীব্রর চোখ তখনও বন্ধ। চুলে আঙুল চালাতে চালাতেই ঝট করে চাইল। দৃষ্টিতে কি যেন মিশে। মেয়েটি ভীত হয় আশঙ্কায়। ভেতরকার প্রার্থনার মধ্যেই তীব্রর বরফ কণ্ঠ শোনা গেল, বাড়ি যা। প্রত্যাশিত চোখ মুখ নিভে গেল শাফিনের। মেয়েটি বিস্ময়াবম। যেই কথা শোনালো তাতে তীব্রর এই উত্তর আশা করেনি। বিভ্রান্ত স্বরে শুধল, জি। তীব্র খ্যাক করে উঠল, কান খাটো, যেতে বলেছি। ধমকে কেঁপে ওঠে মেয়েটি, চোখ মোছে কোমল হাতে। শাফিনের হাতে তখনও ওড়না। মেয়েটি সেদিক দেখে একবার তীব্রর দিক চাইল। তীব্র হুকুম ছুড়ল, ওড়না ছাড়। বিনা বাক্যে ছেড়ে দিল শাফিন। তীব্র ওড়না নিয়ে মেয়েটির মুঠোয় ধরিয়ে দেয়, চোখ দিয়ে বোঝায় যেতে। মেয়েটির চাউনিতে বিস্ময় তখনও। কথা না বাড়িয়ে নিশ্চুপ হেঁটে গেল। একবার পেছন ফিরে দেখল দীর্ঘদেহী বকাটে নামক প্রহেলিকারূপী তীব্রকে। শাফিন এগিয়ে এলো কাছে। এক পল বাকিদের দেখে অভিমানী গলায় বলল, ওই মেয়ে আমায় গালি দিল আর তুই কিছু না বলে ছেড়ে দিলি? তীব্রর চাউনি তাক হলো ওর চেহারায়। ঠান্ডা দুটো চোখ, কণ্ঠে শীতলতা। আগেও বলেছি, মেয়েলি ব্যাপারে আমাকে জড়াবি না। ডিস্টার্ব করছিলি ভালো কথা, ওড়না ধরলি কেন? শাফিন মুখ কালো করে বলল, উত্তেজিত হয়ে পড়েছিলাম। তীব্র আরেকটু ঘনিষ্ঠ হয় ওর। কাঁধে এক হাত রেখে চাপা অথচ কড়া কণ্ঠে বলে, রাস্তা না হলে থাপড়ে তোর দাঁত ফেলতাম এখন। আমি কি কর? তীব্রর বাকিটুকু শোনার আগ্রহ হল না। তার নিষ্পৃহতা দেখে শাফিন থেমে গেল মাঝপথে। ও এসে আবার ডিঙিয়ে উঠল জিপের ওপর, আর ভাজে এক পায়ের ওপর অন্য পা তুলল। অঞ্জলি পুটে জ্বলে উঠল ম্যাচের কাঠি। নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা। নিজের মতো আওড়ালো, দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী। অল্পতে কাঁদবে, ভয় পাবে। এদের বিরক্ত করে ভয় দেখিয়ে মজা নেই। তীব্র রেজা তালুকদার হলো টর্নেডো। এই ঝড় সামলানো এদের সাধ্যের বাইরে। তাই তোদের যা ইচ্ছে কর, জাহান্নামে যা। মানা করেছি, কিন্তু এইসব লেম বিষয়ে আমাকে টানলে খুব খারাপ হবে। শাফিন মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে এসে আগের জায়গায় বসল। তীব্রকে বিচারের আশায় দেখে হতাশ সে ফেলল ব্যর্থ ব্যর্থ শ্বাস। রাস্তার ওপারের টং দোকান থেকে দৃষ্টিগুলো ফেরত আসে। এতক্ষণের নাটকের প্রত্যক্ষ নীরব দর্শক ওনারা। সবাই নিশ্চুপ, নিরুৎসাহিত। কথাবার্তা স্পষ্ট কানে না গেলেও দৃশ্য দেখেছেন পরিষ্কার। কিন্তু বেঞ্চে বসা খোরশিদুল হাওলাদার ফোঁসফোঁস করে উঠলেন। উষ্ণকণ্ঠে বললেন, কত বড় বেয়াদব! রাস্তার মধ্যে একটা মেয়েকে এইভাবে হেনস্থা করল, কেউ কিছু বললও না। আমার তো ইচ্ছে করছে ঠাস করে গিয়ে একটা চর বসিয়ে দিয়ে আসি। দোকানে বসা লোকজন ফিরে চাইল ওনার দিক। দোকানি সবুজ কচি পানে জর্দা ঢালতে ঢালতে শুধালেন, এলাকায় নতুন? উনি বললেন, জি, 3 দিন হলো এলাম। মুখোমুখি লোকটা সব এলে বললেন, এই জন্যেই তো বলি, পুরনো হলে আর এসব বলতেন না ভাই। ব্যাপার না, কটা দিন থাকুন এ পাড়ায়, সব বুঝে যাবেন। খোরশেদুলের গড়ায় কৌতূহল, কেন বলুন তো? দোকানি জবাব দিলেন, কেন আর কি, নিজেই বুঝবেন। ওই 8 জন লোককে কিছু বলা তো দূর, চোখ তুলে দেখার সাহসও নেই। খোরশেদুল প্রকাণ্ড জিজ্ঞাসু মুখোমুখে চাইলেন। তিনি নিজেই বললেন, এই যে 7-8 জন দেখছেন, এরা হলো একটা গ্যাং, বিট্টু মাস্তানের গ্যাং। শুধু এরা নয়, আরও আছে দলে। দিনের বেশিরভাগ এই রাস্তার এখানে বসে।
মেয়েদের বিরক্ত করে, প্রতি মাসে এলাকার সব দোকান থেকে চাঁদা তোলে। দিলে ভালো, না দিলে আন্দাজ করুন কত দোকানপাট যে ভেঙেছে, কতজনকে দেখলাম হাসপাতালে যেতে। তবে আমাকে চাঁদা দিতে হয় না, ওরা আমার দোকানের নিয়মিত কাস্টমার। খোরশেদুল আওড়ালেন, বিট্টু মাস্তান? জি, জিপে বসা ছেলেটাই বিট্টু, পালের গোদা। এক ডাকে সবাই বিট্টু নামে চেনে। ওর ভয়ে এই এলাকা না, শুধু চারপাশের সব এলাকা কাঁপে। এসেছেন তো শখে, আস্ত ধীরে বুঝবেন। খোরশেদুল অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি যে বলছেন আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বর্তমানেও এরকম হয়? একটা গ্যাং দিনের বেলায় এসব মারপিট করে, ভুন্ডামি করে, আর কেউ কিছুই বলে না? অন্যজন জানালেন, কি বলবে ভাই, কার এত সাহস? যে ধরুন আপনার মতো ওদেরকে ভালো করে না চিনে কিছু বলতেও যায়, চোখ মুখ ফাটিয়ে ঘরে ফেরে। প্রাণের মায়া তো সবারই আছে বলুন। তিনি হতবাক হয়ে বললেন, সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম, কিন্তু দেশে কি আইন কানুন নেই? আপনারা পুলিশে কমপ্লেন দিচ্ছেন না কেন? উপস্থিত চারজন হেসে উঠলেন। আশ্চর্য হলেন খোরশেদুল, এমন গুরুতর কথাটায় হাসির কি হলো? দোকানি শুধালেন, আপনি জানেন বিট্টুকে? খোরশেদুলের চোখে মুখে আগ্রহ। উনি বললেন, ও হলো স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে। ওর নামে পুলিশ কমপ্লেন দেবে কার সাধ্য বলুন তো? আর দিলেও বিট্টু তো জেলে টিকবে না, বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে শেষ। বাকরুদ্ধ খোরশেদুল। বিহব্বল চোখ দুটো ঘুরে এলো ওপারের ছেলে সভা হতে। নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান অগোছালো শার্ট পড়ুয়া বিলাই চোখের তীব্রর ওপর। একজন শুধালেন, বাড়িতে মেয়ে আছে ভাই? বিলম্বে জবাব এলো, জি। সাবধানে থাকতে বলবেন, ওদের খপ্পরে পড়লে কি হয় এটা তো ডেমো দেখলেন। আমরা ভাই পুরাতন, এসব জানি। খোরশেদুল ঘেমে গেছেন, সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিঠে। গতিতে দুশ্চিন্তায় হাবুডুবু খেললেন। ঘরে দুটো শেয়ানা মেয়ে, স্কুল কলেজে যাতায়াত অহর্নিশি। এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন? বুঝতে বাকি নেই এই এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল। দোকানি শুধালেন, চায় কয় চামচ চিনি দেব ভাই? সম্বিত ফিরল ওনার। ফ্যাসফেসে জবাব দিলেন, হুঁ, না খাবো না, আসি আজ। বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে এলেন খোরশেদুল। গন্তব্যে হাঁটা ধরলেন টালমাটাল কদমে। বাকিরা বলাবলি করল, গল্প শুনেই ঘাবড়া গেছে, দেখলে না জানি ঘণ্টা অজ্ঞান হয়ে থাকত। কড়াইয়ে মুরগির মাংসের মধ্যে দুধ ঢাললেন সালমা বেগম। রোস্টের ঘ্রাণ তখন ছুটাছুটি করছে বাড়িময়। সেকেন্ডে জলে মিশে দুধ ফুটতে শুরু করে। তুলতুলে চিকেনগুলো ঢেকে যায় আড়ালে। সেই রান্নার দিকে সূক্ষ্মভাবে চেয়ে আছে একজোড়া সুশ্রী মনোযোগী চোখ। মস্তিষ্কের সবটুকু প্রণিধান খাটিয়ে দেখছে সে। সালমা বেগম ঢেকে দিলেন তরকারি, ফিরে চাইলেন এদিক। ভ্রু গুটিয়ে শুধালেন, গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। রিনঝিনে কণ্ঠের নম্র আবদার এলো, বাকিটুকু আমি করব মনি। মৃদু হাসলেন সালমা। তুষ্ট চোখে দেখলেন সম্মুখের মেয়েটিকে। কাঁটা কম্পাস দিয়ে অঙ্কিত নিখুঁত গোলাকার মুখটা যখনই দেখেন, ভেতরটা লুটিয়ে আসে হিমে। পুষ্পিতা, নামের মতন স্নিগ্ধ হুবহু, টুকটুকে সজীব, গোলাপের ন্যায় ললিত, শুভ্র একখানা আদল। সকাল থেকে অনেক করেছিস, আর কিছু লাগবে না, একটু বিশ্রাম নে যা। বিশ্রাম লাগবে না আমার, আমি সালাদ কেটে দিই মনি। সালমা হার মেনে বললেন, আচ্ছা দে। সেকেন্ডে বটি নিয়ে বসে গেল পুষ্পিতা। শশা, লেবু আর গাজর কাটায় ব্যস্ত হল পেল্লব হস্তযুগল। সালমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুষ্পিতার মনোনিবেশ তখন বটির ধারে। নিপুণ হাতের কাজে খুঁত পাওয়া মুশকিল। ভদ্রমহিলার ঠোঁটে হাসি লেগে রয়। একটা সময় লম্বা ভারী নিঃশ্বাসে বক্ষপট ওঠানামা করে। পুষ্পিতার প্রতি অলিক মায়া ছড়িয়ে আসে কোটরে। এত সুন্দরী গুণী মেয়ে, অথচ অনাথ। মা নেই, বাপ থেকেও না। তিনি যথেষ্ট চেষ্টা করেন ওকে আদর করার, আগলে রাখার, কিন্তু মা সমতুল্য হয় কি? তার চিন্তার মধ্যেই কলিং বেল বাজল। সালমা হাঁক ছুড়লেন, মিথিলা, দরজাটা খুলে দে তো, তোর বাবা এলেন বোধহয়। অবিলম্বে জবাব এলো, পারবো না আমি। চোখ মুখ কুচকে ফেললেন সালমা। বিড়বিড় করলেন, বেয়াদব। পুষ্পিতা কাজ ফেলে উঠে দাঁড়ালো, আমি যাচ্ছি। ছিটকিনি খুলতেই খোরশেদুলের শুষ্ক মুখের দেখা মিলল। চেহারায় অন্ধকার। পুষ্পিতাকে দেখেই প্রকট হল তা। ভ্রু যুগলে ভাঁজ পড়ল অচিরে। বাজারের ব্যাগ এগিয়ে দিলেন, থমথমে গলায় বললেন, মাছ আছে, নামিয়ে রাখ। পুষ্পিতা ঘাড় কাত করল। নম্র গলায় শুধালো, পানি দেব খালুজান? চেয়েছি তোর কাছে। কঠোর গন্টে মাথা নামালো পুষ্পিতা। ব্যাগ হাতে চুপচাপ চলে গেল। খোরশেদুল তিক্ত চোখ মুখে এসে কাঠের সোফায় বসলেন। চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে। পেশায় একজন সরকারি কর্মচারী তিনি, সদ্য ট্রান্সফার হয়েছেন। পরশুই উঠলেন এই বাড়িতে। এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসাই বা এত রাতারাতি পাবেন কোথায়? পানি হাতে এলেন সালমা বেগম। স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপালে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন,
কি হয়েছে? খোরশেদুল চোখ মেললেন, সোজা হয়ে বসলেন, গ্লাস ফাঁকা করে বললেন, ছেলে মেয়ে কোথায়? ঘরেই তো, ডাকো। রাহাত, মিথিলা, বাবা ডাকছেন। এক ডাকেই চপল পায়ে হাজির হল রাহাত। ঝাঁকড়া চুল অবিন্যস্তভাবে হেলে দুলে উঠল। কিশোর রাহাত সপ্তম শ্রেণীতে পা রেখেছে কেবল। আত্মীয় স্বজনের কাছে গুলটু নামে পরিচিত সে। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতন কিউট। অথচ মিথিলার চেহারায় বিরক্তি। এই হুটহাট ডাকাডাকি তার চূড়ান্ত অপছন্দের। এসে দাঁড়াতেই দুজনকে একবার দেখলেন খোরশেদুল। বললেন, বসো। রাহাত মায়ের কোল ঘেঁষে বসলেও মিথিলা বসল বাবার মুখোমুখি। একটু অনুচিন্তন জেকে বসল মাথায়। বাবা কি কিছু জেনে ফেলল? খোরশেদুল স্ত্রীর দিক চেয়ে বললেন, পুষ্পিতাকে ডাকো। ডাক শুনেই ঝড়ের বেগে উপস্থিত হল সে। বাজার গোছানো ময়লা হাতটা ওড়নায় মুছতে মুছতে বসার ঘরের এক কোণায় দাঁড়াল। সবার উৎসুক চাউনির মধ্যেই সালমা প্রশ্ন ছুঁড়লেন, কিছু হয়েছে? খোরশেদুল দীর্ঘশ্বাস ফেললেন। উত্তরে মিথিলার দিক চেয়ে বললেন, তুমি বলেছিলে এই এলাকাটা ভালো, মেন রোড পাশে, যাতায়াতে সুবিধা। আমিও সবকিছু দেখে পছন্দ করেছিলাম, কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদমই ভালো নয়। ভালোমতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে। মিথিলা উসখুসে ভঙ্গিতে শুধালো, কেন বাবা? বাসাটা তো খুব সুন্দর। তিনি বললেন, বাসার কথা বলছি না, পাড়ার কথা বললাম। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে। বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং, মাস্তানি করে বেড়ায় সারাদিন। খোলামেলা গুন্ডামি চলে। বিট্টু মাস্তান নামে এক ছেলে সেই গুন্ডা দলের লিডার। মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আর আজ তো আমার সামনেই এক মেয়েকে। থামলেন তিনি। চেহারায় অস্বস্তির প্রবল ছাপ। ছোট ছোট ছেলেমেয়ের সামনে ওসব বলার রুচি হল না তার। সালমা আতকে বললেন, কি সাংঘাতিক! এরকম হলে এই এলাকায় থাকব কি করে? খোরশেদুল বললেন, তোমরা সাবধানে চলাফেরা করবে। নেকাব ছাড়া বাইরে কেউ যাবে না। মিথিলা, তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছ তা তো একবারেই করবে না। ওদের হাত অনেক লম্বা। একবার চোখে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের করার কিছু থাকবে না। বুঝতে পেরেছ? মিথিলা নিম্নাষ্ঠ চেপে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো কে জানে? খোরশেদুল ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো পুষ্পিতার দিক চাইলেন। কথাটা তোকেও বলেছি, খুব দরকার ছাড়া তুই বারান্দায়ও পা রাখবি না। পুষ্পিতা একটু নড়ে চড়ে ওঠে। অবিলম্বে বরাবরের ন্যায় ঘাড় কাত করে। মুহূর্তে মেজাজ বিগড়াল মিথিলার। বাবার এমন হুঁশিয়ারির যথার্থ অর্থ সে জানে, বোঝে। পুষ্পিতা দেখতে সুন্দরী কিনা ওপর থেকে নিশ্চুপ রইলেও ভেতর ভেতর ফুঁসে উঠল সেই সৌন্দর্যের প্রতি। সালমা বললেন, ও তো বেরোই হয় না, আর এখন তো পরীক্ষাও শেষ। অনার্সে ভর্তির আগে ওর আর বাইরে কাজ নেই। শুধু বাইরেই নয়, রাস্তা দিয়ে পরিষ্কার সামনের বারান্দাটা দেখা যায়, তাই ওখানে ওকে পাঠাবে না। মিথিলার বিরক্ত লাগছে সবকিছু। অধৈর্য কণ্ঠে বলল, এখন রুমে যাই আব্বু। যাও। পুষ্পিতাকে একবার তপ্ত আঁখি দেখে রুমে ঢুকল ও। এদিকে মেয়েটার মুখ আতঙ্কে ছোট হয়ে আছে। মাথায় ঘুরছে বিট্টু মাস্তান নাম। কাছাকাছি একটা শিশুপার কাছে শুনেছিল। রাহাতকে নিয়ে যাওয়ার ইচ্ছেও ছিল, কিন্তু এরকম হলে ও তো বাইরে পাও রাখতে পারবে না। এমনিতেই যা ভীতু সে। মিথিলা কক্ষে এসে কটমট করল। ফোন তুলল হাতে। ব্যস্তভাবে ডায়াল হলো নাহিদ লেখা নম্বরে। ওপাশের ব্যক্তিটা ফোন হাতেই রেখেছিল। সেকেন্ডে রিসিভ হলো কল। অনুযোগ জানালো, ফোন ধরছিলে না কেন? আর এখন সময় হলো তোমার ফোন করার? মিথিলা চাপা কণ্ঠে ধমক ছুড়ল, চুপ, ফোন যে করেছি এটাই বেশি। কি করেছ তুমি? নাহিদ বুঝতে না পেরে বলল, কি করলাম? কি করলে? এলাকায় এসেছি মাত্র 2 দিন, এর মধ্যেই বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দল বল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করেছ? নাহিদ উদ্বেগ নিয়ে বলল, কখন? না না, আমি কিছু করিনি। আমি এলামই একটু আগে। যা করার ওরা করেছে, কিন্তু আঙ্কেল দেখলেন কখন? ওসব আমি জানি না। বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা বিট্টুর বন্ধু, জীবনেও তোমার সাথে আমাকে বিয়ে দেবেন না। মানেটা কি? বন্ধুর সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা গুন্ডার ল্যাজ ধরে ঘোরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? নাহিদের স্বর পুরু হলো, কি বলতে চাও? মারিয়া কাটকাট জবাব দিল, বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগেই আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। সে একটু দম ফেলে ঠোঁট ভেজালো জিভে, বলল, দেখো, কথাটা তোমাকে বলা হয়নি, ভাবছিলাম বলবো। আজ সন্ধ্যায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। নাহিদ আর্তনাদ করে ওঠে, কি? আস্তে, এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বড় হলে এমন পাত্রপক্ষ অনেক আসে।
ও এই জন্যেই দুদিন ধরে আমার ফোন ধরছিলে না ঠিকমতো, ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে মিথিলা। তুমি যা ভাবো তাই, আমারও একটা লাইফ আছে। তুমি এখনো বেকার, তোমার সাথে আমার ভবিষ্যৎ কি? বেকার হলেও তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি? যখন যেটা আবদার করেছো দিইনি, আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো? কেন, আমার ভালোবাসা কিছু না? ভালোবাসা দিয়ে কি পানি খাবো? বয়ফ্রেন্ড হিসেবে দুটো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ? এসব জানি না নাহিদ, ছেলে দেখতে আসবে, পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই ছ্যাঁচড়ার মতো আমার পেছনে পড়ে থেকো না। মিথি বলতে না দিয়েই খট করে লাইন কাটল মিথিলা। ঠোঁট ফুলিয়ে ফোঁস করে শ্বাস ঝাড়ল, সাথে ঘাড় থেকে ঝেড়ে ফেলল নাহিদ নামের উটকো এক আপদকে। রৌদ্রোজ্জ্বল দিন গড়িয়েছে সন্ধ্যায়, শহর জুড়ে আজানের মধুর সুর, অন্ধকার আস্তে ধীরে হাত পা মেলছে। তিমিরে ঘেরা প্রকৃতির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটি ভবন, প্রদীপ্ত কান্তিমন সোনালি দেওয়ালের কারুকাজ চোখ ধাজানোর মতন। শাঁ শাঁ বেগে পরপর 3টে গাড়ি এসে ভিড় করল সেথায়। দাঁড়িয়ে থাকা দুজন রক্ষী সব্যস্তভাবে দুদিকে টেনে খুললেন বিশাল দানবীয় গেটখানা। প্রথমে পুলিশ ভ্যান, পেছনে কালো গাড়ির মাঝে ধবধবে সাদা গাড়ি অভ্যন্তরে ঢুকল। ভেতরে বসা জামশেদ তালুকদার তুলে রাখা কাঁচ গলে একবার বাইরে তাকালেন। রোগা পাতলা দুজন লোককে দেখে ভ্রু গোছালেন। তাদের কাতর নজর এদিকে, কিছু বলতে চাওয়ার প্রবণতা চেহারায়। এগিয়ে আসতে চাইছেন, দারোয়ান সরিয়ে দিচ্ছেন বারবার। দেখতে দেখতে গাড়ি বাড়ির প্রাঙ্গণে থামল। নামলেন জামশেদ, পরনে শুভ্র সাদা পাঞ্জাবি, দাড়ি ভর্তি গাল, চোখে চিকন চশমার ফ্রেম, আননে ছড়ানো অন্যরকম নূরের প্রভা। তার চোখ দুটো তখনও গেটের ওপারে। সহকারী আবুল হাসান পাশে এসে দাঁড়ালে তর্জন দিলেন, ওসমানকে ডাকো। এক ডাকে ছুটে এলেন ওসমান, হাত উঁচিয়ে সালাম ঠুকলেন বিনয়ে। ওরা কারা, কি চায়? ওনারা সাহায্য চাইছেন স্যার। কিসের? ওসমান মস্তক নিচু করে বললেন, ওদের মধ্যে একজনের দোকান ছোট স্যার ভেঙে দিয়েছেন, আর অন্যজন ওনার জিপ রাখার জায়গায় আইসক্রিমের ভ্যান রেখেছিলেন বলে সেটাতেও আগুন লাগিয়ে দিয়েছেন। জামশেদের শৈলপ্রান্ত সবেগে মসৃণ হয়, ছেলের কাণ্ডে মেজাজ চটে আসে। তার মতো দাপুটে মন্ত্রীর ছেলে রাস্তায় গুন্ডামি করে বেড়ায়, আবার লোকজন বিচার আনে বাড়িতে। ছি! আবুল হাসান রেগে বললেন, এত বড় সাহস, ছোট স্যারের নামে অভিযোগ দিতে আসে? তেড়ে যেতে নিলেই জামশেদ হাত উঁচু করলেন। রাগ ঢাক ভেতরে চেপে শান্ত গলায় বললেন, ওদের দুজনকে 10,000 টাকা করে দিয়ে দাও। ভ্রুযুগল তালুতে উঠল দুজনের। আবুল হাসান প্রসন্ন কণ্ঠে বললেন, স্যারের দয়ার শরীর। জামশেদ তোষামোদে তোয়াক্কা দেখালেন না, প্রতাপী কদমে ঢুকে গেলেন বাড়িতে। আবুল হাসান বগলের কালো ব্যাগ আরেকটু এঁটে নিলেন সাথে, এগোলেন গেটের দিক। ওনাকে দেখে লোক দুটো আরেকটু প্রত্যাশিত চোখে মুখে চাইল, কোনো একটা সাহায্য নিশ্চয়ই পাবেন সেই আশায়। অথচ আবুল হাসান এসেই ধমকে বললেন, নালিশ দিতে এসেছিস, তাও আবার মন্ত্রীর বাড়িতে? তন্মধ্যে একজন উৎকণ্ঠিত হয়ে বললেন, না না স্যার, আমরা গরিব মানুষ, আমরা কেন নালিশ দেব? স্যার অনেক দয়ালু, তাই শুধু সাহায্য চাইতে এসেছিলাম। আবুল বিরক্ত গলায় বললেন, ঠিক আছে ঠিক আছে, এই নে ধর। পকেট থেকে 1000 টাকার করকরে নোট নিয়ে এগিয়ে দিলেন তিনি, দুজন ভাগ করে নিস। পেছনে দাঁড়ানো ওসমান তাজ্জব হয়ে চাইলেন, তিনি স্পষ্ট শুনেছেন 10,000 করে দেওয়ার কথা, আর এই লোক নাকি 500 টাকা দিচ্ছে। বাকিটা নিজের পকেটে ভরবে নিশ্চয়ই। দাঁত খিচে মাথা নাড়লেন তিনি, দিন দুপুরে কি জোচ্চুরি। টাকার অঙ্ক দেখে লোক দুটোর জীর্ণ চেহারা শুষ্ক হলো আরও। বিরস চোখে একে অপরকে দেখলেন, নিরুপায় হয়ে টাকা নিলেন হাতে। আবুল হাসান কড়া গলায় বললেন, এরপর বাড়ির ত্রিসীমানায়ও যেন না দেখি, মনে থাকবে? দেখলে কিন্তু একদম জেলে ভরে দেব। অসহায় লোক দুটো হুমকি শুনে আতঙ্কিত হল, মাথা নামিয়ে প্রস্থান নিল বিশ্রান্ত কদমে। আবুল হাসান চশমা ঠেলে বিজয়ী হাসলেন, পেছন ফিরে চাইতেই মুখোমুখি হলেন ওসমানের উষ্ণ দৃষ্টির। তবে রা করার সাধ্য ওনার নেই, ক্রোধ মনে চেপেই নজর ফেরালেন তিনি। আবুল হাসানের যাওয়ার দিক চেয়ে বিড়বিড় করে বললেন, মাদারচোদ। সালমা বেগম পুরোদমে ব্যস্ত, অতিথিরা কাছাকাছি চলে এসেছেন। রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানেই। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপোক্তি হবে। তিনি একবার চাইলেন টেবিলে ব্যস্ত পুষ্পিতার দিকে, ফল সাজাচ্ছেও। সালমা ডাকলেন, পুষ্পিতা এগিয়ে এলো। হ্যাঁ মনি, তোর কাজ শেষ? আর একটু। আচ্ছা, ওগুলো ওমন থাকুক, তুই গিয়ে একটু মিথিলাকে তৈরি হতে সাহায্য কর, আর নিজেও একটা ভালো জামা পরে যা, সুন্দর করে চুল বেঁধে যা। আমি তো ঠিকই আছি, চোখ পাকালেন সালমা। যা বলেছি চুপচাপ কর। পুষ্পিতা আচ্ছা বলে ঘুরতেই স্তম্ভের মতো সম্মুখে পড়লেন খোরশেদুল। চোখ মুখ কুচকে ঘ্যাক করে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন, সর। পুষ্পিতা ভয় পেল, চুপসে সরে গেল পাশে। খোরশেদুল রান্নাঘরে ঢুকলেন। সালমা শুধালেন,
ধমকালে কেন? কি করেছে ও? মন চেয়েছে। আচ্ছা, তোমার বুদ্ধিশুদ্ধি হাঁটুতে নেমেছে? সালমা বুঝতে না পেরে বললেন, আমি আবার কি করলাম? কি করলে? পরপর দাঁত চেপে চাপা গলায় বললেন, তুমি পুষ্পিতাকে তৈরি হতে বললে কেন? ওকেও কি পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে? হ্যাঁ, ও তো মিথিলার বউ। খোরশেদুল পথমধ্যেই চেতে বললেন, ও মিথিলার বোন নয়, খালাতো বোন আর আপন বোনের অনেক তফাৎ। তোমার বোনজি যখন পাত্রের সামনে যাবে, আমার মেয়েকে রেখে যদি ওকে পছন্দ করে ফেলে তো? সালমা হাঁ করে বললেন, এসব কি বলছো? ও তো এখনো ছোট। ছোট হলেও বিয়ের বয়স হয়নি? সালমা বেগম খেপে গেলেন। তেজি হাতে খুন্তি নাড়তে নাড়তে বললেন, পছন্দ করলে করবে, তুমি তো এমনিতেই ওকে পড়াতে চাও না, খাওয়ার খোটা দাও, এই সুযোগে বিয়ে দিয়ে বিদে করব। সমস্যা কি? বেঁচে যাবে, বোঝা নামবে তোমার। খোরশেদুলের মোটা নাক ফেপে উঠল। খোটা দিলেও খাওয়াই তো। এতটা বছর ধরে অন্যের মেয়েকে পালেনি? এমন তো নয় যে ওর বাপ নেই। কোথায় সে? নিয়ে যাচ্ছে না কেন মেয়েকে? আর শোনো, এই সম্বন্ধ অনেক কাঠখড় পুড়িয়ে আমি পেয়েছি। ওই মেয়ের জন্য যদি হাতছাড়া হয়, আর অত বড় ঘরে তোমার ওই এতিম অনাথ বোনের মেয়েকে কে নেবে? এরা যখন ভুরি ভুরি দাবি নিয়ে বসবে, সেগুলো পূরণ কে করবে? তুমি? ওর রূপ আছে, চান ধরার যোগ্যতা নেই। সালমা বেগম অতিষ্ঠ গলায় বললেন, তাহলে তুমি চাওটা কি? কি চাই মানে? বোঝো না তুমি? পুষ্পিতা যেন পাত্রপক্ষের ছায়াও না মারায়। আমার মেয়ের এই সম্বন্ধ যদি ভাঙেই, সালমা, তোমাদের দুজনেরই খবর আছে, মনে রেখো। হম্বতিম্বি করে খুরশেদুল রান্নাঘর ছাড়লেন। সালমা আহতে চোখে চেয়ে রইলেন কিয়ৎক্ষণ। কোটর ভরল সহসা। মৃত বোনের শুষ্ক মুখটা ভেসে উঠল স্পটে। হঠাৎ কিছু একটা ভেবেই দ্রুত পায়ে বেরিয়ে এলেন বাইরে। একবার উকি দিলেন মেয়ের ভরে। পুষ্পিতাকে না দেখে শুধালেন, পুষ্পিতা কই? আয়নার সামনে দাঁড়ানো মিথিলা নিষ্প্রভ। কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি। রাহাত বলল, আপু ওয়াশরুমে মনে হয়। সালমা বেগম স্বস্তির শ্বাস ফেললেন। যাক, মেয়েটা কিছু শোনেনি তাহলে। এমনিতেই ওইটুকু মানুষের কপালে দুর্ভোগের অন্ত নেই, এসব শুনলে কষ্ট পাবে আরও। তালুকদার ভবন, দোতলা ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি। বাইরে থেকেও ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া। চারপাশের সবকিছুতে ঝকঝকে আভিজাত্যের ছোঁয়া। হলদে কড়া আলোয় চতুর্মুখী দেওয়াল মহিমান্বিত। ডিজাইনার আসবাবপত্র, গ্র্যান্ড প্রত্নবস্তু, প্রতিটি কোণ ঐশ্বর্যের নিপুণ দৃশ্যবন্দী, ঠিক যেন বিলাসিতার অনন্য এক মূর্তি। জামশেদ তালুকদার সোফায় বসে, পরনে এখনো বাইরের কাপড়। সেন্টার টেবিলের ধোঁয়া ওঠা কফিটা নিরলস পড়ে আছে। উষ্ণতা কমে রূপ নিয়েছে শরবতে। হাতের আঙ্গুল ঘষতে ঘষতে দেয়াল ঘড়ির দিক চাইলেন তিনি। পরপর চোখ বোলালেন সদর দরজায়। তার থম ধরা পাথরের মতো মুখটা নিয়েই ভয়ে সিটিয়ে আছেন লুৎফা বেগম। স্বামীর ক্রোধান্বিত চোখ মুখ দেখে ক্রমশ বিভ্রান্ত হচ্ছেন। কিছু জিজ্ঞেস করার স্পর্ধা অবধি হচ্ছে না। নির্গাত ছেলেটা আবার কিছু করেছে। তার উতলা নয়ন এলোমেলো পায়চারি করছে। একবার স্বামীকে দেখছে, একবার দরজা। ঘড়িতে 12টা বাজার সংকেত ঢং ঢং করে উঠল। ক্ষণ বাদেই বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ। জামশেদ নড়ে চড়ে উঠলেন। পুত্রের আগমনী বার্তায় মুহূর্তে দৃঢ় হল চিবুক। দোরগোড়ায় তীব্রর পদোচ্চারণ পড়ে। অস্বাভাবিক কদম, ঝুলছে দুলছে। শাফিন পৌঁছে দিয়েছে বাড়ি অবধি, কিন্তু ভেতরে আসার সাহসে কুলোয়নি। ওসমান সহ আরও একজন ধরে ধরে নিয়ে আসছে ওকে। মাতাল ছেলেকে দেখেই লুৎফা মিয়ে এলেন। শঙ্কিত নয়ন ঘুরে এলো স্বামী হতে। উঠে দাঁড়ালেন জামশেদ। মটমটে চোয়াল, ক্ষুব্ধ লোচন সমেত গিয়ে দাঁড়ালেন তীব্রর মুখোমুখি। তুমি আজ আবার মদ খেয়েছ? তীব্রর নিচু ঢুলুঢুলু চোখ দুটয় তাক হলো বাবার ওপর। অক্ষির শ্বেত বর্ণ টকটকে লাল নেশায়। সদর্পে জানালো, রোজই তো খাই। জামশেদ ফুঁসে উঠলেন। তোমাকে আমি নিষেধ করেছিলাম তীব্র। মাত্তাতায় বুধ তীব্র হাসল। তুচ্ছ কণ্ঠে আওড়ালো, তীব্র রেজা তালুকদার, কারো নিষেধ মানে? এটুকুতেই জামশেদ বুঝে ফেললেন ছেলের বাকি কথা। কর্মচারীদের সামনে সম্মানের আহতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে। বললেন, ওকে রেখে যাও। মাথা নাড়লেন ওনারা। সাবধানে ওকে সোফায় বসিয়ে প্রস্থান নিলেন। মদ্যক্য তীব্রর মাথাটা হেলে পড়ল একদিকে। চোখ বন্ধ রেখে বলল, এই একটা হুইস্কি। জামশেদ রুষ্ট চোখে চাইলেন। কটমটিয়ে স্ত্রীকে দেখলেন পরপর। লুৎফা ছোট কণ্ঠে বললেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে ওঠালেন লুৎফা। রওয়ানা করলেন কামরায়। জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন। রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে তার। কফির কাপটা সামনে পেয়ে ওটাকেই আছাড় মারলেন তুলে। নরম বিছানার স্পর্শ পেতেই উপুর হয়ে শুয়ে পড়ল তীব্র। তন্দ্রাচ্ছন্ন ফর্সা মুখবিবর বালিশে গুজল। কাজের মেয়েটি বেরিয়ে যায়। লুৎফা এগিয়ে এলেন।
অসহায় চোখে চেয়ে রইলেন ওর দিকের দিক। চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে। গায়ে কাঁথা টেনে পাশে বসলেন। তীব্র সোনালি খাড়া চুলে বোলালেন কোমল হাত। ভেজা গলায় বললেন, কবে মানুষ হবি রে বাপ? কবে ভালো হবি? কবে একটু শান্তি দিবি আমায়? সুখ পাখি গল্প প্রথম পার্ট এ পর্যন্ত। পরবর্তী পার্ট দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।